প্রেসিডেন্ট চুপ্পুর বিষয়টা আসলে এখানে শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়টা কিভাবে ফয়সালা হওয়া উচিত বলে আপনি মনে করেন আবু সাইদ খান? ক্ষমতা হচ্ছে দুটো বিতর্ক শুরুতেই ছিল। একটা হলো এটা বিপ্লব কিনা। তো যদি বিপ্লব হয় তাহলে বিপ্লবী সরকার হবে, সংবিধান বাতিল করতে হবে। কিন্তু বাস্তবে যেটা ঘটলো সেটা হলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা অন্তর্বর্তী সরকার হয় এবং সেই অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের সম্মতিতে গঠিত হয় এবং তারা সংবিধান সমুন্নত রাখার শপথ গ্রহণ করে। এই বাস্তবতা তাহলে যে ওই যে বিপ্লবী সরকার এখানে গঠিত হয়নি। হ্যাঁ, বিপ্লবের পরে অর্থাৎ সরকার গঠনের পরে অনেকেই এটাকে বিপ্লবী সরকার এবং বিপ্লব, সংবিধান বাতিল ইত্যাদি বক্তব্য, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ গঠন ইত্যাদি বক্তব্যকে সামনে এনেছে। তো এই অবস্থায় রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে পড়ে। তো এই বিভক্তির সময় সেখানে তারা কিছু কিছু জায়গায় একমত হয়, নোট অফ ডিসেন্ট। তো এখানে সরকার যে কৌশলটা গ্রহণ করে, তারা এই নোট অফ ডিসেন্টকে ছেঁটে ফেলা হয়। ছেঁটে আরও কিছু জুড়ে দিয়ে এখানে মানে সংস্কার পরিষদ জুড়ে দিয়ে গণপরিষদের পরিবর্তে এটাকে হাজির করা হয়। তখন বিএনপির একটা তো রাজনৈতিক কৌশল আছে, বিএনপি এই বিতর্ক করবে না নির্বাচনে যাবে। তো বিএনপি এই বিতর্ককে স্থগিত রেখে, আপনার কি মনে হয় যে আসলে সরকার চাইছিল যে বিএনপি এই বিতর্কটা শুরু করুক এবং বিক্ষোভ শুরু করুক? তা তো বটেই, সেটা তো চেয়েছিল এবং সেই বিতর্কে বিএনপি পা দেয় নাই। কেননা কতগুলো ব্যাপার আছে। যেমন আমি বলি, 70 সালের নির্বাচনে ইয়াহিয়া খান এলএফও দিয়েছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। তো সেই এলএফওতে সেখানে ইচ্ছে করলে উনি এটা বাতিল করতে পারবেন, ইসলামী শাসনতন্ত্র হবে ইত্যাদি এইগুলো রয়ে গেছে। কিন্তু সেই সময় নেতা শেখ মুজিবুর রহমান উনি এই এলএফের অধীনেই নির্বাচনে গেলেন। অনেকে বলছে এলএফও আগে ফয়সালা করো, কিন্তু উনি রাজনৈতিক কৌশল হিসাবে এটা গ্রহণ করেন নাই। তো আমার কাছেও মনে হয়েছে যে বিএনপি এই বিতর্কে জড়ালে তখন হতে কি আসল কাজটা নির্বাচন বিঘ্নিত হতে পারত, বিলম্বিত হতে পারত। অতএব বিএনপি সেখানে নীরব ছিল। এমনকি এক পর্যায়ে এসে তারা, যেহেতু তারা জুলাই সনদের মর্মবাণী বিশ্বাস করে, অতএব হা ভোট দেওয়ার কথা বলেছে। তো এইটা একটা তার কৌশলগত অবস্থান এবং এই অবস্থানের পরে তো তাকে তো নির্বাচিত হওয়ার পরে সংবিধান সম্মত পথেই তাকে এগোতে হবে। কেননা তার জন্য তা না হলে তাকে বলতে হবে যে না, সংবিধান বলে কিছু নেই, এখানে বিপ্লব হয়েছে, বিপ্লবী সরকার আমরা গঠন করব। কিন্তু তারা তো নির্বাচিত সরকার, অতএব তারা সংবিধান সম্মতভাবেই অগ্রসর হওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এটাই কিন্তু স্বাভাবিক। এখন প্রশ্নটা হচ্ছে যে যেটা সংবিধানে নেই, তো তারা সেটা কিভাবে অনুসরণ করবেন? হ্যাঁ, জুলাই সনদে আছে, কিন্তু সংবিধানে তো নেই। তারা তো সংবিধানকে সমুন্নত করতে চাইছেন। তো সেই জায়গা থেকে তাদের সামনে যে এটা হলো যে তারা যে বক্তব্য দিয়েছে, আমার মনে হয় খুব যৌক্তিকভাবেই বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন যে হ্যাঁ, এটা সংবিধানে আগে অন্তর্ভুক্ত হোক, তারপরে আমরা এটাতে করব। সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার আগে এটা সম্ভব না। তো এই জায়গাটা আমার মনে হয় বিএনপি রাজনৈতিক অবস্থানগতভাবে ঠিকই আছে। আর তা না হলে পুরনো বিতর্কে বিএনপিকে আবার চলে যেতে হবে যে এটা হচ্ছে বিপ্লবী সরকার। আর একটা হলো যে এখন হলো যে শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের প্রতি কোনো দরদ থাকার ব্যাপার না, সংবিধানের বিষয়টা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা তো আমরা স্পষ্ট বুঝি যে শাহাবুদ্দিন সাহেবকে বাদ দিলে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে। এমনি সাংবিধানিক কিছু সংকট ছিল এবং যেটার কারণে প্রধান নির্বাচন কমিশনের কাছে নিতে হয়েছে। কেননা এটা তো একটা সংকট ছিল, যেহেতু স্পিকার, ডেপুটি স্পিকার ছিলেন না। তাই আর একটা সাংগঠনিক সংকটের মধ্যে বিএনপি পড়তে চাইছে না, যে কারণে স্বাভাবিকভাবে শাহাবুদ্দিনকে রাখবেন, রেখে উনি সেখানে তার কাছেই শপথ নিয়েছে। কিন্তু এমনকি সেখানে তো সরকার গঠন করার পরে উনি সেখানে ভাষণ দিবেন এবং তারপরে প্রক্রিয়া অনুসারে যদি তা থেকে অভিশংসন করার তো দরকার নেই। কেননা উনি তো অলরেডি মেসেজ দিয়ে দিয়েছেন যে আমি পদত্যাগ করতে চাই। তাকে পদত্যাগ করতে হলে সেই ডিসেন্ট হয়েছে তাকে বলতে পারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তাকে এই অভিশংসনের বিষয়টাকে সামনে আনার কোনো যুক্তি নেই। নিজেই আগ্রহ প্রকাশ করেছেন, তো সেই অনুসারে এটাকে ফয়সালা হতে পারে।